শীতকালে ব্যথানাশক যে ওষুধগুলো সবাই খেয়ে থাকে, সেটা কি নিয়মিত খাওয়া নিরাপদ? না, কখনোই নিরাপদ না। আমরা ওষুধ অবশ্যই খেতে হবে, বাট সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কয়দিন উনি প্রেসক্রিপশন করেছেন, শুধুমাত্র সেই কয়দিন। কারণ আমরা অনেকে আছে যে ৬ মাস, ১ বছর বা ২ বছর আগে একটা প্রেসক্রিপশন করানো হয়েছে একজন চিকিৎসকের কাছে যেয়ে, ওই প্রেসক্রিপশনটায় লেখা আছে ৭ দিন বা ১০ দিন বা ১৪ দিন খাওয়ার জন্য। কিন্তু উনি ওই প্রেসক্রিপশনটা ফলো করে ২ বছর, ৩ বছর খাচ্ছেন। হ্যাঁ, ইভেন তার পরিবারের যদি কেউ অসুস্থ হন, ওই সেম প্রেসক্রিপশন আরেকজন কেউ ফলো করছে। এইটা আমাদের কোনো সময়ই কাম্য নয়। যার ফলে অনেকেই বিভিন্ন রকম কিডনি ডিজিজ, লিভার ডিজিজে আক্রান্ত হচ্ছে। রিসেন্ট গবেষণায় আমরা দেখতে পেলাম যে এই NSAID ইনডিউসড, মানে যেটা আমরা বলি ব্যথানাশক ওষুধজনিত কারণে অনেকেই কিডনি বিকল হয়ে যাচ্ছে। সো এই জায়গায় আমাদের সচেতন হতে হবে। ব্যথানাশক ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহার করা যাবে না। কি কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে নির্ণয় করে সেটাকে আমাদের সমাধানের পথ খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে অনেক সময় হতে পারে যে ওষুধের পাশাপাশি তার ওষুধ ফিজিওথেরাপি নিতে হতে পারে। অনেক সময় সার্জারির প্রয়োজন হতে পারে। বাট তার কারণটাকে নির্ণয় করে সেটাকে রিমুভ করাটাই হলো মূল উদ্দেশ্য। অন্যথায় ব্যথানাশক ওষুধ একটা নির্দিষ্ট সময়ের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন, বাতের ব্যথায়, তাদের জন্য শীতকালে কি কোনো বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন? হ্যাঁ, আমরা বলি যে এই শীতকালে ২ টা জিনিস একটা মানুষের করা উচিত। যেমন আমরা ইতিমধ্যেই বলেছি যে তার লাইফস্টাইলে একটু পরিবর্তন নিয়ে আসা, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা শীতের সময় একটু জড়সড় হয়ে থাকতে চাই, মুভমেন্ট কম করি, বাইরে কম যাই, যার ফলে জয়েন্টগুলা কিন্তু ব্লাড সার্কুলেশন গুলা কমে যায়। সেক্ষেত্রে তার সমস্যা দেখা দিতে পারে। একটু ওয়ার্ম ওয়েদারে আমরা থাকতে বলি। একটু গরম আবহাওয়ায় থাকলে এই আর্থ্রাইটিস বা পেইন রিলেটেড সমস্যাগুলো বেড়ে যায়। ঠান্ডা এক্সপোজার একটু কম যেতে বলি। সাথে, সাথে খাদ্য খাবারের মধ্যে যে ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, মানে এই যে নতুন যে সবজিগুলো মার্কেটে আসে বা বাজারে আসে, বা আমাদের ফলমূল খাবার বেশি নেওয়া। আপনি যেমনটি কিছুক্ষণ আগে বললেন, পানি বেশি পর্যাপ্ত পরিমাণে খাওয়া। অনেক সময় শীতের সময় অনেকে ওয়াশরুমে যেতে হয় বলে পানি পান করতে চান না, বা একটু ডিহাইড্রেশন কম থাকে, যার কারণে অনেকে ইউরিন ইনফেকশন হয় বা অন্যান্য জটিলতায় ভুগে থাকেন। এই জিনিসগুলো ফলো করলে দেখা যায় যে অনেকাংশে তারা এই বাত ব্যথার এই প্রকোপ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারে। শীতকালে হঠাৎ করে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া এবং বিভিন্ন কাজ শুরু করা, এটিও কি কোনো ক্ষতিকর কারণ হতে পারে? হ্যাঁ, এটা আমরা অনেক সময় দেখি যে হঠাৎ করে উঠে অনেকে মানে জগিং শুরু করলো। যার ফলে দেখা যায় যে তার হার্ট অ্যাটাক হওয়ার একটা চান্স থাকে। কারণ দেখেন আমরা একটা লং টাইম রেস্টে আছি। হঠাৎ করে আমি জগিং শুরু করলাম, রান শুরু করলাম। অ্যাকচুয়ালি যেকোনো মানে এক্টিভিটিজ এর আগে আমরা একটু ওয়ার্ম আপ করে নিতে বলি। আমরা একটু স্ট্রেচিং করে নিতে বলি। যার ফলে দেখা যায় তার মাসল লিগামেন্ট গুলো ওটার জন্য প্রস্তুত হয়। তো সেক্ষেত্রে অনেক সময় হরকালে ঘুম থেকে উঠেই একজন দৌড়ানো শুরু করলো। দেখা যাচ্ছে তার হার্টে যে পরিমাণ ব্লাড সার্কুলেশন হওয়ার কথা ছিল সেটা হলো না। তার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন দেখা যায় বা হার্টে চেস্ট পেইন শুরু হয়। এগুলো একটা কমন ইস্যু। আমরা অনেকেই এই ধরনের সমস্যায় ভুগতে দেখি। সো এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমরা শুরুতেই দৌড়ানো না, আমরা ১ম এ একটু হাঁটবো, একটু স্ট্রেচিং করবো, এক্সারসাইজের কিছু অংশ করে দেন গ্র্যাজুয়ালি আমরা একটু আস্তে, আস্তে বাড়াবো। অনেক বয়সের অনেক মানুষই তো বাত ব্যথায় ভুগে থাকেন। কোন সময় বুঝতে পারবে যে এখনই আমার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। বাত ব্যথা আসলে এটা একটা কমন টার্ম। কিন্তু আসলে কার যে বাতরোগ রয়েছে সেটা আসলে নির্ণয় করা দরকার। যেমন আমাদের সোসাইটিতে একটা মিথ আছে যে যেকোনো রকম ব্যথা হলেই আমরা সেটাকে বাত ব্যথা বলে থাকি বা আখ্যায়িত করে থাকি। অ্যাকচুয়ালি আমার বাতরোগ আছে কিনা, আমার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, বা পৃথিবীতে প্রায় ১০০ বা তার অধিক রকমের বাতরোগ রয়েছে। কোন বাতরোগটি আমি আক্রান্ত, আদৌ আমি বাতরোগে আক্রান্ত কিনা, এগুলো আমাদের জানা দরকার। যেমন আমরা অনেক সময় দেখি যে তার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ঘাড়ের কারণে তার পুরা হাত জুড়ে ব্যথা। এটা সে বাত ব্যথা বলে সারা জীবন ধরে এটার ভালো হবে না, চিকিৎসা করে লাভ নাই। এই ধরনের সোসাইটিতে মিথ আছে। অনেকে কোমর থেকে পুরা পায়ের দিকে ব্যথা। সে হয়তো সাইটিক নার্ভে কম্প্রেশন। অনেকে গ্রামে অঞ্চলে আমরা শুনতে পাই যে তারা সাইটিকা বাত নামে একটা কথা বলে থাকে। অ্যাকচুয়ালি সাইটিকা রোগটা কোনো বাত রোগ না। এটা আসলে একটা নার্ভের সমস্যা। তো এরকম আসলে সোসাইটিতে অনেক ধরনের মানে মিথ বা সোশ্যাল কিছু মানে ধারণা মানুষের মধ্যে আছে যেটা আসলে অ্যাকচুয়ালি সঠিক নয়। এইসব ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ আমরা একটা সময় দেখেন আপনি যে মানুষ চাঁদের অবস্থান দেখে মানুষ সেহরি করত, আমাদের মুসলিম যারা ইফতার করার সময় তারা দেখতো যে চাঁদে মানে সূর্যের অবস্থান কোথায়, সেটা দেখে তারা ইফতার করত। কারণ তখন আধুনিক যুগ ছিল না। মনিটর করার মতো তখন ঘড়ি, মোবাইল এগুলা ছিল না।
তো এখন কিন্তু সেই যুগে আমরা নেই। এখন আমাদের অনেক আপডেট ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে, আপডেট রোগ নির্ণয় পদ্ধতি রয়েছে। তো আপনি কি কারণে আপনার এই ব্যথাটা হচ্ছে সেই কারণটা নির্ণয় করার জন্য যথেষ্ট পরিমাণ এখন চিকিৎসা ব্যবস্থা বা ডায়াগনস্টিক প্রসিডিউর রয়েছে। সো আমরা সেই বন্ধ্যাত্ব আমলে সেই চিন্তাধারা থেকে বের হয়ে এসে কি কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে নির্ণয় করে সেটা যদি আমরা পর্যাপ্ত সঠিক চিকিৎসা নিই তাহলে সেটা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়াও সম্ভব। স্যার, শীতকালে বাত ব্যথা বাড়া এবং ফিজিওথেরাপির ভূমিকা, ব্যায়ামের ভূমিকা সবকিছু জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের আজকের দর্শকরা এই এপিসোডটি দেখে খুবই উপকৃত হবেন। আপনাকেও ধন্যবাদ।